আসসালামু আলাইকুম। এক ভয়ানক শয়তান বকলনো, যাকে যুগের পর যুগ বশে রাখার জন্য এক পরিবার ভয়ানক রিচুয়াল পালন করে। আর এই রিচুয়ালের অংশ হিসাবে পরিবারের ছেলেরা বিয়ে করে তার নিজেরই বোনকে এবং তাকে প্রতি রাতে সমর্পণ করে ওই শয়তান বকলনোর কাছে। এখন এই শয়তানকে নিজের বশে রাখা কেন এত জরুরি? কোন শত্রুর হাত থেকে বাঁচার জন্য তাদের এই শয়তানের সাহায্যের প্রয়োজন? জানতে হলে দেখতে হবে আজকের এই সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান মুভির গল্প। সিওদিনো মুভির কথা মনে আছে, যেখানে এক যুবতী মেয়ে 1000 দিনের জন্য জিনের দুনিয়াতে বন্দী হয়ে গিয়েছিল। তার উপর করা হয়েছিল এক ভয়ানক কালো জাদু। কে এই কালো জাদু করেছিল, কেনই বা করেছিল? এই সকল প্রশ্নের উত্তর রয়েছে আজকের এই গল্পে, কেননা এটা সিওদিনো মুভির প্রিকুয়াল বা আগের পার্ট। তাই এই গল্পটি খুবই মনোযোগ দিয়ে শুনবেন, যাতে করে দুটো মুভির কানেকশন ভালোভাবে বুঝতে পারেন। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা 1997 সালে ইন্দোনেশিয়ার একটা এলাকার দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা দুই ভাই বোনকে দেখতে পাই। ভাইয়ের নাম ছিল সাবদো এবং বোনের নাম ছিল ইন্তান। সাবদোর আজ জন্মদিন, তাই ইন্তান এবং তার বান্ধবী এরনা মিলে তাকে উইশ করছিল। সাবদো তাদের জন্য ড্রিঙ্ক বানাতে গেলে এরনা বলে যে তার দেরি হয়ে যাচ্ছে, তাকে দ্রুত বাড়িতে গিয়ে গোছগাছ করতে হবে। মূলত এরনা আগামীকাল স্টাডি ট্যুরে যেতে চলেছিল, তবে এই স্টাডি ট্যুর তার জন্য অত বেশি মজার ছিল না, কেননা সেখানে ইন্তান থাকবে না। আমরা এখানে বুঝতে পারি ইন্তান এবং সাবদোর আর্থিক অবস্থা এত বেশি খারাপ ছিল যে ইন্তানের পড়াশোনা পর্যন্ত করানো সম্ভব হচ্ছিল না। তবে এরনা সুযোগ পেলেই ইন্তানকে বই এনে দিত। ইন্তানও পড়াশোনা নিয়ে অনেক বেশি আগ্রহী ছিল, তার অনেক বড় বড় স্বপ্ন। এখন এরনা চলে যায় এবং সাবদো সেখানে আসে। তাদের দুই ভাই বোনের কথা থেকে আমরা বুঝতে পারি এরনাকে পছন্দ করে সাবদো, তবে সে এখনো পর্যন্ত এরনাকে এই ব্যাপারটা জানাতে পারেনি। এখানে ইন্তান সাবদোর জন্য তার বাবার ঘড়িটি ঠিক করিয়ে এনেছিল। এটাই ছিল তার জন্মদিনের উপহার, যা দেখে সাবদো অনেক বেশি খুশি হয়ে যায়। এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং ওই রাতের দৃশ্য আমরা দেখতে পাই। কিছু একটার বিকট শব্দে সাবদোর ঘুম ভেঙে যায়, তাই সে চলে যায় দরজাটি চেক দিতে। দরজা আটকানো ছিল। এটা দেখে সে যখন ঘরের দিকে যাচ্ছিল, তখন সে রান্নাঘরের ভেতরে এক অদ্ভুত দেখতে ছাগল দেখতে পায়। কালো রঙের এই ছাগলের চোখ ছিল পুরোপুরিভাবে লাল। ছাগলটি ডাকতে ডাকতে যেদিকে চলে যায়, সাবদো সেখানে গিয়ে চেক করতে থাকে। তবে সেখানে কোথাও ওই ছাগলটি ছিল না। সাবদো এতে করে একটু অবাক হয়। ঠিক তখনই আচমকা উপর থেকে ওই ছাগলের কাটা মাথা এসে পড়ে, যা দেখে সাবদোর মনে হতে থাকে কেউ হয়তো বা তার সাথে মজা করেছে। তাই তো কাটা মাথাটি নিয়ে সে রাস্তায় বের হয়ে চিৎকার করতে থাকে যে কার এত বড় সাহস হয়েছে এত রাতে তার সাথে এইভাবে মজা করার। চিৎকার করতে করতেই আচমকা ইন্তানের কণ্ঠ শোনা যায়। সাবদো দেখতে পায় ছাগলের মাথা নয়, বরং ইন্তানের মাথা রয়েছে তার হাতে। ভয়ে সে সেটা হাত থেকে ফেলে দিলেই দেখতে পায় সেটা তো ছাগলের মাথা। সাবদো কিছু বুঝে উঠতে পারছিল না, এরই মাঝে তার পুরো বাড়িতে আগুন ধরে যায়। ভেতর থেকে ইন্তান চিৎকার করতে থাকে। সাবদো ছুটে চলে যায় ঘরের দিকে। এখন পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই। সাবদো এবং ইন্তানের শেষ সম্বল অর্থাৎ তাদের বাড়ি পুরো পুড়ে ছাই হয়ে গিয়েছিল। দুই ভাই বোন এখন কি করবে, কোথায় থাকবে কিছুই জানতো না। থাকার জায়গা তো দূরের কথা, তাদের পরনের জন্য দ্বিতীয় কোনো কাপড়ও ছিল না, সব পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরই মাঝে গাড়িতে করে একজন লোক সেখানে আসে। লোকটির নাম ছিল আর্য। সে এখানে এসেছিল সাবদো এবং ইন্তানের বাবার খোঁজে। একজন লোক তখন সাবদো এবং ইন্তানকে তাকে দেখিয়ে দেয়, কেননা কয়েক মাস আগেই তাদের বাবা মারা গিয়েছিল। এখন সাবদো এবং ইন্তানের সাথে কথা বলে আর্য, যেখানে সে তার এবং তার ভাই অর্থাৎ সাবদো এবং ইন্তানের বাবার ছবি দেখায়। তবে অবাক করা বিষয় হলো এত বছরে তাদের বাবা কখনোই নিজের পরিবারের ব্যাপারে কোনো কিছু বলেনি। এখন আর্য দেখে যে তাদের পুরো বাড়িটি পুড়ে গিয়েছে, যে কারণে সে সাবদো এবং ইন্তানকে বলে তাদের সাথে তাদের বাড়িতে থাকতে, যেহেতু ওই বাড়িতে সাবদো এবং ইন্তানেরও অধিকার ছিল। সাবদো এই কথায় খুশি খুশি রাজি হয়ে গেলেও ইন্তানের মনে প্রশ্ন আসে যে তাদের বাবা কেন কখনো তাদের চাচার ব্যাপারে কিছুই বলেনি। টাকার এত সংকট ছিল, এর উপর আবার এত মুমূর্ষু অবস্থা। এই অবস্থাতেও কেন তাদের বাবা তার পরিবারের কাছ থেকে কোনো রকম সাহায্য নেয়নি। তবে সাবদো এত কিছুর ব্যাপারে ভাবতে চাইছিল না। সে চাইছিল পরিবারের সাথে নতুন করে জীবন শুরু করতে, যেহেতু এতদিন পর সে তার পরিবারের খোঁজ পেয়েছিল।
এখন সেখানে আসে সুগীত, যে কিনা আর্যর জন্য কাজ করত। এই সুগীতকেই আমরা সিওদিনোতে দেখেছিলাম। আস্তে আস্তে সব কানেকশন আপনারা বুঝতে পারবেন। আপাতত সুগীত তাদেরকে গাড়িতে নিয়ে গিয়ে বসায়। যাওয়ার সময় শেষবারের মতো তারা তাদের অতীত অর্থাৎ তাদের পোড়া বাড়িটি দেখে এবং নতুন জীবনের উদ্দেশ্যে রওনা হয়। আমরা দেখতে পাই পাহাড়ি বিশাল এক জঙ্গলের ভেতরে এক বিশাল বাংলো ছিল, আর এই বাংলোতেই আর্য তার স্ত্রী লাসমিনীর সাথে থাকতো। এত বড় বাড়ি, এত কাজের লোক, এই সব কিছু দেখে তারা দুজনই অবাক হয়ে যেতে থাকে। একজন সেবিকা তাদেরকে নিয়ে যায় আর্য এবং লাসমিনীর কাছে, যেখানে লাসমিনী তাদেরকে দেখে খুশি তো হয়, তবে সে আর্যর ভাইয়ের কথা জিজ্ঞাসা করে এবং যখন জানতে পারে যে সে মারা গিয়েছে তখন লাসমিনীও বেশ দুঃখী হয়। তবে সে সাব্দ এবং ইন্তানকে বুকে টেনে নেয় এবং বলে তারা আর এখন থেকে একা নয়, লাসমিনী এবং আর্য সবসময় তাদের পাশে থাকবে। এখন সাব্দ এবং ইন্তান চলে যায় ফ্রেশ হতে। গোসল করে বের হতেই ইন্তান দেখতে পায় তার জন্য দামি দামি পোশাক এবং প্রসাধনী রুমের ভেতরে রেডি করা আছে। হেয়ার ড্রায়ার, এত দামি পারফিউম, এগুলো কখনো তার হবে এই ব্যাপারে ইন্তান কোনোদিনও কল্পনায়ও ভাবেনি। এখন রাতে তারা চারজনই একসাথে ডিনার করে, যেখানে আর্য ইন্তানের স্কুলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সাব্দ জানায় যে ইন্তান স্কুল কন্টিনিউ করতে পারেনি তাদের বাবা মায়ের মৃত্যুর পর। সে যখন এই কথাগুলো বলছিল তখন খুব অদ্ভুতভাবে আর্য তাকিয়েছিল ইন্তানের দিকে, যে ব্যাপারটা লাসমিনীও লক্ষ্য করে। ইন্তানেরও বেশ অস্বস্তি হতে থাকে। তখন লাসমিনী বলে সে ইন্তানকে একটা ভালো স্কুলে পড়াবে, যা শুনে ইন্তান অনেক খুশি হয়ে যায়। আর্যও বলে যে এখন থেকে তাদের টাকা পয়সা নিয়ে আর চিন্তা করা লাগবে না। তখন ইন্তানের নজরে পড়ে দেওয়ালে থাকা তাদের পরিবারের ছবিতে, যেখানে তাদের বাবাও ছিল। ওই সময় তাদের বাবা সাব্দর বয়সী ছিল। একথা বলতে বলতে লাসমিনী তার হাজবেন্ড আর্যর দিকে তাকায়, তবে আর্য তো তখনও পর্যন্ত ইন্তানের দিকেই তাকিয়েছিল, যে ব্যাপারটা সাব্দ এবার লক্ষ্য করে। এখন ওই রাতে বিশাল বাড়ির বিশাল এই ঘরে একা ঘুমাতে ভীষণ ভয় পাচ্ছিল ইন্তান। তাই সে সাব্দকে অনুরোধ করতে থাকে যে সে যেন তার সাথে এক রাতের জন্য থাকে। তবে সাব্দ এতে কিছুতেই রাজি হয় না। সে বলে এই পরিবেশে তাদের অভ্যস্ত হতে হবে, তাই তার যেন ভয় লাগলেও সে একা ঘুমানোর অভ্যাস করে। একথা বলে সাব্দ রুমের দরজা বন্ধ করে দেয়। ইন্তান যখন রুমের দিকে যাচ্ছিল তখন সে আওয়াজ শুনতে পায়। সেদিকে গিয়ে সে দেখতে পায় বাড়ির কাজের লোকেরা আশেপাশের সব লাইটগুলো বন্ধ করে দিচ্ছে, যা দেখে ইন্তানের আরো বেশি ভয় লাগে। সে দ্রুত নিজের ঘরে চলে আসে। সে কোনো একটা গুনগুন আওয়াজ শুনতে পাচ্ছিল, যেটাকে ইগনোর করে সে গিয়ে শুয়ে পড়ে। ওই সময় আমরা তার পেছনে এক ভয়ানক আকৃতিকে দেখতে পাই, যে ব্যাপারটা অনুভব করে ইন্তান লাইট জ্বালায়। তবে সেখানে কিছুই ছিল না। সে যখনই লাইটটা অফ করতে যাবে ঠিক তখনই কেউ একজন তাকে টেনে বিছানা থেকে নামিয়ে নেয়। অদৃশ্য এই শক্তি তার উপর চাদর দিয়ে দিয়েছিল, যা থেকে কোনো মতে বের হয়ে ইন্তান তখনই ঘর থেকে বেরিয়ে যায়। ওই সময় ঘরের এক কোণে আমরা সত্যি এক ভয়ানক আকৃতিকে দেখতে পাই। এখন এদিকে সাব্দকে ডেকে নিয়ে আসে ইন্তান, তবে ঘরে ঢুকে তারা কিছুই দেখতে পায় না। সাব্দ এখানে খুব ভালোভাবে চেক করে। তখন ইন্তান বলে তাকে সত্যি বিছানা থেকে কেউ টেনে ফেলে দিয়েছিল, সেখানে কেউই ছিল না। যা শুনে সাব্দর মনে হয় ইন্তান হয়তো বা স্বপ্ন দেখেছে, তাই সে তাকে এই সব কিছু নিয়ে ভাবতে নিষেধ করে। তবে যেহেতু ইন্তান ভয় পাচ্ছিল তাই সাব্দ তাকে নিজের সাথে নিয়ে যায়। ওই রাতে ইন্তান সাব্দর ঘরেই ঘুমায়। তবে দুই ভাই বোনের পুরো রাত চিন্তা করেই কেটে যায়। দুজনের আর ঘুম আসে না। পরদিন সকালেও তারা এই নিয়েই কথা বলছিল। ইন্তানের তো তখনও মনে হচ্ছিল যে এই বাড়িতে কোনো সমস্যা আছে। বাড়িটি তার কাছে বেশ অদ্ভুত লাগছে, তবে সাব্দর কাছে এমন কিছুই লাগছিল না। এরই মাঝে ভেতর থেকে আওয়াজ ভেসে আসে। তারা ছুটে চলে যায়। আমরা দেখতে পাই লাসমিনী পড়ে গিয়েছিল, হাত থেকে জিনিসপত্র পড়ে ভেঙে গিয়েছিল। ওই সময় লাসমিনীর নাক থেকে রক্ত পড়ছিল, যা দেখে আমরা বুঝতে পারি লাসমিনী অসুস্থ। তবে কোনো এক অদ্ভুত কারণে সে এই ব্যাপারটা সাব্দ এবং ইন্তানের কাছ থেকে লুকাতে চাইছিল। সাব্দ এবং ইন্তান এইসবের কিছুই বুঝছিল না। এখন ওই রাতে ঝড় হচ্ছিল। সাব্দ তখন গভীর ঘুমে। এক কণ্ঠস্বর শোনা যায় যে কিনা সাব্দকে ডাকছিল। আমরা দেখতে পাই আর্য তার ঘরে এসে তাকে ডাকছে। সাব্দ ওঠা মাত্রই সে তাকে একটা পোশাক দিয়ে দেয় এবং বলে এটা পরে বাইরে আসতে। সাব্দ কেন তা জিজ্ঞাসা করলে আর্য বলে একটা বিশেষ রিচুয়াল তাকে পারফর্ম করতে হবে। সাব্দ এসবের কিছুই বুঝছিল না, তবুও সে রেডি হয়ে বাইরে চলে আসে। সেখানে আর্যর সাথে সুগীতও উপস্থিত ছিল। সাথে ছিল রিচুয়ালের জন্য বিশেষ সব জিনিসপত্র। সেখান থেকে একটা বিশেষ ছুরি নিয়ে আর্য তার চুল কেটে নেয়,
যা দেখে শাব্দ আরো বেশি অবাক হয়। আর্য বলতে থাকে শাব্দকে এই রিচুয়াল পারফর্ম করতেই হবে, তার এবং তার বোনের ভালোর জন্য। পুরো পরিবারের নিরাপত্তা এখন তার উপর নির্ভর করে। একথা বলে শাব্দর চুল আগুনে পুড়িয়ে আর্য এগিয়ে যায় সামনের দিকে, যেখানে একটা কালো ছাগল আনা হয়েছিল, ঠিক যেন শাব্দর স্বপ্নের মতো। পার্থক্য শুধু চোখের রঙে। এখন আর্য এই ছাগলটিকে প্রস্তুত করতে বলে, আর এরপর একটা ছুরি মাথায় ঠেকিয়ে কিছু একটা পরে সে সেটা শাব্দর দিকে এগিয়ে দেয়। শাব্দ বুঝতে পারে এই ছাগলটিকে তাকে বলি দিতে বলা হচ্ছে। শাব্দ এটা করতে একদমই সাহস পাচ্ছিল না, তাই তো আর্য জোর করে তার হাত দিয়ে ওই ছাগলের গলা কেটে দেয়। এর ফলে শাব্দ একদমই হতবাক হয়ে গিয়েছিল। সে কিছু বুঝে ওঠার আগেই ওই ছাগলের গলা থেকে রক্ত নিয়ে নেয় আর্য, এবং সেটা সে শাব্দকে জোর করে পান করিয়ে দেয়। শাব্দর এতে করে শরীর খারাপ হতে শুরু করে। আর্য তখন বলে এখন থেকে শাব্দ তাদের পরিবারের চাঙ্গুক সঙ্গ। একথা বলা মাত্রই সেখানে ওই ভয়ানক আকৃতিকে দেখা যায়, যাকে দেখতে কিছুটা ছাগলের মতো ছিল। এটা হয়তোবা কোনো এক ভয়ানক শয়তান। ঠিক তখনই তার সামনে পড়ে থাকা ওই ছাগলের লাশটি নড়তে শুরু করে। তার গলা আবারও জোড়া লেগে যায়। সে বেঁচে ওঠে, আর এরপর তার চোখ হয়ে যায় লাল, যেমনটি শাব্দ সেদিন দেখেছিল। আর এরই সাথে শাব্দ সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে নিজেকে ওই বিশেষ পোশাকে দেখতে পায়। তার সারা হাত মুখে রক্ত লাগানো ছিল, অর্থাৎ গতকালকে যা ঘটেছে তা সত্যিই বাস্তবে ঘটেছে। এটা কোনো স্বপ্ন ছিল না। সে এইসব নিয়ে ভাবছিল, এমন সময় সুগিত আসে তাকে ডাকতে। আর্য তাকে কোথাও একটা নিয়ে যেতে চায়, আর এর জন্য সে তাকে গোসল করে রেডি হয়ে নিতে বলে। সুগিত রেডি হয়ে বের হতেই দেখতে পায় ইন্তান নিজের ঘরে স্কুল ড্রেস পরে আছে। এই স্কুল ড্রেসটি তাকে লাসমিনি দিয়েছিল। সে নতুন স্কুলে যাওয়া নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, তাই শাব্দও তাকে গতরাতে ঘটা ওই ঘটনার ব্যাপারে কিছুই বলে না। এখন আর্য শাব্দকে নিয়ে চলে যায় একটা বিশেষ স্থানে। এই পুরো জায়গাটি একসময় নাকি আর্যদের ছিল, তবে এখন তাদের আধিপত্য নেই। তবে তার বিশ্বাস ভবিষ্যতে এই জায়গাটি আবারও তাদের হয়ে যাবে। এসব কথা বলতে বলতে তারা সামনের দিকে এগোয়। এখানে একজন লোকের সাথে আর্য দেখা করতে এসেছিল, যে এই পুরো জায়গার দায়িত্ব নিয়েছিল। তাদের কথা থেকে আমরা জানতে পারি এই জায়গাটির মালিক এখন কার্সা। কার্সাকে আমরা সিওদিনোতে দেখেছিলাম। সেই ছিল ওই বৃদ্ধা যার নাতনিকে জিনে আসর করেছিল। আর্য এখানে ওই লোকটিকে কার্সার হয়ে কাজ না করে বরং আর্যর হয়ে কাজ করতে বলে, তবে লোকটি এতে রাজি হয় না, যার ফলে আর্যর বেশ রাগ হয়। তাই তো সে তখনই শাব্দকে নিয়ে চলে যায় কার্সার বাড়িতে। কার্সার বাড়িতে তখন মিটিং বসেছিল, যেখানে কার্সা আর্যকে দেখে একদমই খুশি হয় না। আর্য সেখানে উপস্থিত সকলের সাথে শাব্দকে পরিচয় করিয়ে দেয়। শাব্দ যখন কার্সাকে সম্মান দেখাচ্ছিল, তখন আর্য বলে তাকে সম্মান দেখানোর কোনো প্রয়োজন নেই। ফলে আমরা বুঝতে পারি কার্সা এবং আর্যর পরিবারের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। বাদবাকি সকলের সাথে আর্যর আবার ভালো সম্পর্ক ছিল। শাব্দ সেখান থেকে চলে গেলে আর্য তাদেরকে জিজ্ঞাসা করে যে তার দেওয়া অফারের ব্যাপারে তারা কি ভেবেছে। কি অফার তা আমরা এখনই জানতে পারি না। আপাতত শাব্দ গিয়ে সুগিতকে প্রশ্ন করে যে এখানে এরা কারা। উত্তরে সুগিত বলে এই এলাকার বিশিষ্ট সব লোকেরা, বিশিষ্ট বংশের এক একজন বিশিষ্ট ব্যক্তি, যারা কিনা ওই বংশের প্রধান। এখানে 7টা পরিবার বা 7টা বংশ রয়েছে, তবে 4 জনই এখানে উপস্থিত ছিল। আর্যকে ধরে 5 জন, বাকিরা কোথায়? এই প্রশ্নের উত্তরে সুগিত বলে তারা হয়তো বা আজ আসেনি। এখন ওই দিনটা এভাবেই কেটে যায়। রাতের বেলা আবারও ঘুম থেকে ডেকে তোলা হয় শাব্দকে। আবারও একটা ছাগল নিয়ে অপেক্ষা করছিল আর্য। রিচুয়াল পারফর্ম করতে হবে। শাব্দ এসবের কিছুই বুঝতে পারছিল না, তবুও চাচার কথা মতো সে সবকিছু করে যাচ্ছিল। আজও আর্যর কথা মতো সে ছাগলটির গলায় কাট লাগায়, সাথে সাথে ছাগলের চোখ লাল হয়ে যায়। তখন আর্য শাব্দর কাছে আসে এবং তার হাতে ওই একই ছুরি দিয়ে কেটে দেয়, আর এরপর জোরপূর্বক তার হাতের ওই কাটা অংশ নিয়ে চেপে ধরে ছাগলের গলায়। সাথে সাথে ছটফট করতে করতে ছাগলটি আবারও জীবন্ত হয়ে ওঠে। তখন আর্য বলে শাব্দ এই সব কিছু তাদের পরিবারকে রক্ষা করার জন্য করছে, তাই এইসব নিয়ে যেন সে বেশি না ভাবে। শাব্দর কাছেও আর কোনো উপায় ছিল না, তাই সে আর্যর কথা মতো নিজের হাতটি পরিষ্কার করে সেখানে একটা ব্যান্ডেজ লাগিয়ে নেয়। ওই সময় তার পাশে থাকা বাথট্যাব থেকে কোনো একটা আওয়াজ ভেসে আসছিল। শাব্দ এই ব্যাপারে খুব একটা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে আসছিল। তখনই আওয়াজটি বিকট আকার ধারণ করে। পিছে ফিরতেই সেখানে থাকা পর্দাটি ভয়ানকভাবে তার দিকে এগিয়ে আসে, যেন তার পেছনে কোনো শক্তি রয়েছে।
পর্দা গিয়ে পড়ে সাব্দর মুখের উপর। কোনো মতে পর্দা সরাতেই সে নিজের সামনে ওই লোকটিকে দেখতে পায় যার সাথে আজ আর্য দেখা করতে গিয়েছিল। সে সাব্দকে গালি দিচ্ছিল, তবে পর মুহূর্তেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। হঠাৎ করেই ওই লোকটির চিৎকারের আওয়াজ শোনা যায়। সেদিকে এগিয়ে যেতেই সাব্দ দেখতে পায় ওই শয়তানকে, যাকে সে রিচুয়ালের সময় দেখেছিল। শয়তানটি এখানে ওই লোকটিকে নির্মমভাবে অত্যাচার করছিল। লোকটি ভয়ানক রূপ নিয়ে আবারও সাব্দর দিকে ছুটে আসে। সাব্দ এতে করে অনেক ভয় পেয়ে যায়, তবে আবারও সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সাব্দ বুঝতে পারছিল না যে কি হচ্ছে। ঠিক তখনই তার হাতের মধ্যে অস্বাভাবিক লাগে এবং সে হাত মেলতেই দেখতে পায় তার হাতের মুঠোয় একটা মানুষের চোখ রয়েছে। ফলে সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তখনই সে সেটা নিয়ে সুগীতের কাছে চলে যায়, তবে সুগীত তাকে এই ব্যাপারে কিছুই বলে না। তাড়াহুড়া করে সে ওই চোখটি নিয়ে সেখান থেকে চলে যায়। এই সকল ঘটনায় সাব্দ অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল। তাই তো সে পরদিনও নাস্তার টেবিলে বসে কোনো কিছুই বলতে পারছিল না। ইন্তান এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সাব্দ বলে তারও কি মনে হচ্ছে যে তারা এখানে এসে ভুল করেছে। ইন্তান এই কথার কি উত্তর দিবে তা বুঝে উঠতে পারছিল না। এমন সময় লাসমিনী সেখানে চলে আসে এবং তাদেরকে অপেক্ষা না করে বরং খেয়ে নিতে বলে। আমরা দেখেই বুঝতে পারছিলাম যে লাসমিনী অনেকটা অসুস্থ। এখন এরই মাঝে আর্য চলে আসে। সে এসেই ইন্তানের মাথায় হাত বুলাতে থাকে। ব্যাপারটা ইন্তানের জন্য বেশ অস্বস্তিকর ছিল। সাব্দও ব্যাপারটা লক্ষ্য করে, তবে তারা কিছুই বলে না। আর এরপর তারা সকলে খাবার খেতে বসে যায়। ওই রাতে আমরা দেখতে পাই লাসমিনীকে ফুলের পানিতে গোসল করাচ্ছিল আর্য। এখানে আর্য লাসমিনীর কাছাকাছি যেতে চাইলে লাসমিনী তাকে আটকায়। তখন আর্য বলে যে তার নিজেকে জোর করার কোনো দরকার নেই। তারা খুব শীঘ্রই একটা নতুন ডানুম পেতে চলেছে। যা শুনে লাসমিনী আর্যকে তার প্রমিস মনে করিয়ে দেয় যে সে প্রমিস করেছিল যতদিন পর্যন্ত লাসমিনী স্ট্রং আছে ততদিন পর্যন্ত আর্য ওই মেয়েকে স্পর্শ করবে না। আমরা বুঝতে পারি এখানে ইন্তানের কথা বলা হচ্ছিল। ব্যাপারটা কিসের সাথে সম্পর্কিত তা না বুঝতে পারলেও আমরা এটা তো বুঝতে পারি যে আর্যর উদ্দেশ্য একদমই ভালো ছিল না। ওই রাতে ইন্তান লিনার সাথে কথা বলছিল। আমরা জানতে পারি এই কয়েক রাত ইন্তানের ভয়ের কারণে লিনা তার সাথেই ঘুমাচ্ছিল। তবে আজ রাতে ইন্তান একা ঘুমাতে চলেছে। এখানে লিনা যখন ইন্তানের জন্য পানি ঢেলে দিচ্ছিল তখন ইন্তান তার হাতে একটা অদ্ভুত মার্ক লক্ষ্য করে। এটা একটা পার্মানেন্ট চিহ্ন ছিল। এই ব্যাপারে প্রশ্ন করলে লিনা জানায় তাদের পরিবারের জন্য যে বা যারাই কাজ করে তাদের সকলের হাতে এই চিহ্ন করে দেওয়া হয়, যাতে করে তাদের সারা জীবন এটা মনে থাকে। ইন্তানের কাছে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে, তবে সেই ব্যাপারে কোনো রকম প্রশ্ন না করে নিজের ঘরের দিকে চলে যাচ্ছিল। ঠিক তখনই পাশে থাকা একটা দরজা আপনা আপনি নড়ে ওঠে। ইন্তানের কৌতূহল জাগলে সে দেখতে পায় দরজাটি খোলা। তাই তো সে ভেতরে প্রবেশ করে। এটা একটা সিক্রেট রুমের মতো ছিল, যার রাস্তা বাড়ির নিচের দিকে চলে যাচ্ছিল। ইন্তান ভেতরে প্রবেশ করতেই দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। ফলে ইন্তান আর বের হতে পারে না। তখনই নিচ থেকে আওয়াজ ভেসে আসে। তাই তো ইন্তান সেদিকে এগিয়ে যায়। নিচে যাওয়ার পর সে একটা ঘর দেখতে পায়। এই ঘরের ভেতর থেকেই আওয়াজ আসছিল। কোনো এক মেয়েলি কণ্ঠ কোনো এক মন্ত্র পড়ছে। সেখানে যেতেই সে রিচুয়ালের মতো সবকিছু দেখতে পায়। সেখানে এক মেয়ে অদ্ভুতভাবে পড়ে আছে এবং মন্ত্র পড়ছে। মেয়েটি ঘুরে যেতেই তার মুখ দেখা যায়। এটা ছিল লাসমিনী, যাকে দেখে ইন্তান তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না এবং সেখান থেকে ছুটে পালায়। আমরা দেখতে পাই ওই শয়তানির শক্তিকে, সেই ছিল লাসমিনীর সাথে। এদিকে ইন্তান সেখান থেকে ছুটে বেরিয়ে আসে। তখনই সাব্দকে ডেকে নিয়ে আসে সে সব কথা সাব্দকে খুলে বলেছিল। তবে এখন আর ওই দরজা খুলছিলই না। এমনকি সেখানটা দেখে মনেই হচ্ছিল না যে এখানে কোনো দরজা আছে। ইন্তান যখন ওই শয়তানি শক্তির কথা বলে তখন সাব্দ তার বর্ণনা দিতে থাকে। দুই ভাই বোনের বর্ণনা একে অপরের সাথে মিলে যাচ্ছিল। ফলে সাব্দর বিশ্বাস আরো দৃঢ় হয়ে যায় যে এই বাড়িতে নিশ্চয়ই কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে। তাই তো সে তখনই ইন্তানকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে চাইছিল। তবে বাড়ি থেকে বের হওয়ার মেন দরজা বন্ধ ছিল, যা দেখে তারা অন্যদিকে যেতে যাচ্ছিল। ঠিক তখনই লাসমিনী তাদের সামনে চলে আসে। লাসমিনী তাদেরকে বলে এখনই গিয়ে শুয়ে পড়তে। একথা বলেই সে নিজের ঘরের দিকে চলে যায়। তখন তার পা বেয়ে রক্ত পড়তে দেখতে পায় সাব্দ এবং ইন্তান। সে চলে যাওয়া মাত্রই তারা আবারও পালাতে আরম্ভ করে। চারিদিকের দরজা বন্ধ ছিল, যা দেখে সাব্দ রান্নাঘরে চলে যায় চাবির জন্য। সে সেখানে থাকা লিনা সহ কাজের অন্য এক মেয়েকে জিজ্ঞাসা করছিল চাবির ব্যাপারে, তবে তারাও এই ব্যাপারে কিছুই জানতো না। ঠিক তখনই ইন্তানের সামনে কিছু পাতা এসে পড়ে। পাশেই এই পাতা ছড়িয়ে ছিটিয়ে ছিল। ইন্তান এটা দেখে এগিয়ে যায়।
সামনে একটা আয়না রাখা ছিল এবং তার পিছে ছিল দরজা, যে দরজার অপর পাশে আক্ষেপ দেখা যাচ্ছিল এবং দেখে মনে হচ্ছিল যেন দিন হয়ে গিয়েছে। তবে বাস্তবে এমনটি ছিল না, অর্থাৎ আয়নার অপর পাশে জিনের দুনিয়া দেখা যাচ্ছিল, যেমনটা আমরা সিওদিনোতে দেখেছিলাম। আমাদের দুনিয়াতে রাত হলে জিনের দুনিয়াতে দিন, এবং আমাদের দুনিয়াতে দিন হলে জিনের দুনিয়াতে রাত। তখন ইন্তান কৌতূহলবশে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই উপর থেকে আওয়াজ ভেসে আসে। উপরে তাকাতেই আমরা দেখতে পাই এক ভয়ানক জিনকে। অর্ধশরীরের এই জিনকে আমরা সিওদিনোতে দেখেছিলাম। এটাই সেই জিন যে কিনা কারসার নাতনি ডেলাকে পোজেস করে রেখেছিল। সে এখানে হামলে পড়ে ইন্তানের উপর। তার চিৎকারের শব্দ শুনে সাব্দ তার কাছে দৌড়ে আসে। সে তখন ছটফট করছিল। এভাবেই ছটফট করতে করতে নিশ্চুপ হয়ে যায়। হঠাৎ করেই এক ভয়ানক রূপ ধরে সে সাব্দর গলা চেপে ধরে। আমরা বুঝতে পারি ইন্তানকে ওই জিন নিজের বশে নিয়ে নিয়েছে। সে এখানে সাব্দর গলা চেপে তাকে খুন করতেই চলেছিল। এমন সময় লিনা এসে তাকে আটকাতে যায়। সে লিনাকে আঘাত করে আরেকজন কাজের মেয়েকে কামড়ে দেয়। সেই সাথে একজনকে তো ঘাড় মোটকে মেরেই ফেলে। এরপর সে আবারও হামলা করে সাব্দর উপর। সে তাকে চাঙ্গুক সঙ্গ বলে সম্বোধন করতে থাকে এবং বলতে থাকে সে তাকে শেষ করে দিবে। এরই মাঝে সুগিত সেখানে চলে আসে এবং ইন্তানকে আটকানোর চেষ্টা করতে থাকে। সে তখন সুগিতের গলা চেপে ধরে তাকে অন্য এক রুমে নিয়ে যায়, যে রুমের সব দরজা বন্ধ হয়েছিল। সাব্দ তার বোনের কথা ভেবে ছটফট করছিল। সে দরজাগুলো খোলার চেষ্টা করছিল, তবে কিছুতেই দরজা খোলা যাচ্ছিল না। এরই মাঝে আর্য এবং লাসমিনী সেখানে চলে আসে। আর্য এবং সাব্দ মিলে চেষ্টা করতে থাকে দরজা খোলার। এক পর্যায়ে তারা দরজা খুলেও ফেলে, তবে ভেতরে সবকিছু নিশ্চুপ ছিল। লাইট জ্বালাতেই দেখা যায় সুগিত নিচে পড়ে আছে। সেই সাথে তার সাথে যে লোকটি ছিল তার মাথায় ঢুকে আছে কাচের একটা ভাঙা অংশ। সে সেখানেই মারা যায়। তখন ইন্তানকে দেখা যায় যে কিনা ওই টেবিলের নিচে লুকিয়েছিল। সাব্দ গিয়ে তাকে বের করে। তার পুরো গায়ে রক্ত। সে বুঝতে পারছিল না এই সব কিছু কিভাবে হয়েছে। সাব্দ তাকে সান্ত্বনা দিতে দিতে বলে যে তারা এখান থেকে চলে যাবে। ঠিক তখনই তার নজর পড়ে পাশে থাকা আয়নার উপর। সে দেখতে পায় তার সামনে ইন্তান নয়, বরং ওই জিন রয়েছে। অর্থাৎ ইন্তান তখনও পর্যন্ত ওই জিনের বশে ছিল। সে তো শুধুমাত্র সাব্দর সাথে খেলছিল। সে এবার আবারও সাব্দর উপর হামলা করে। সে যে কোনোভাবে সাব্দকেই মেরে ফেলতে চাইছিল। একটা ভাঙা প্লেটের অংশ দিয়ে সে সাব্দকে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই আর্য এসে তাকে আটকে নেয়। আর্যর হাত কামড়ে ছিঁড়ে নেয় ইন্তান, আর এরপর গিয়ে চড়ে বসে ঝাড়বাতির উপর। সকলকে উদ্দেশ্য করে সে বলতে থাকে যে তাদের পুরো পরিবারকে শেষ করে দিবে সে। একথা বলেই সে ঝাড়বাতি ছিঁড়ে নিচে নেমে আসে এবং আবারও গ্লাসের এক ভাঙা অংশ নিয়ে ছুটে চলে যায় সাব্দর কাছে। সাব্দ কোনো মতে তার হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। সে সাব্দকে আঘাত করা মাত্রই আর্য তাকে সেখান থেকে টেনে সরিয়ে নিয়ে আসে। সে লাসমিনীকে বলে কিছু একটা করতে। তখন লাসমিনী একটা কাপড় নিয়ে তার মুখ ঢেকে দেয় এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে সে কি চায়। ওই জিন যেন ইন্তানকে ছেড়ে দেয়, তবে ওই জিন তো তার কথা শোনা দূরের কথা। সে তার গলা চেপে ধরে তাকে হাওয়ায় তুলে নেয় এবং এক পর্যায়ে তাকে আঘাত করে সজোরে নিচে ফেলে দেয়। বলতে থাকে তাদের পুরো ফ্যামিলিকে সে শেষ করে দিবে। সাব্দ তার কাছে ছুটে চলে যায় এবং বলতে থাকে ওই জিন যেন ইন্তানকে ছেড়ে দেয়। তখন আবারও ওই জিন তাকে উদ্দেশ্য করে বলে সে তাকে শেষ করে দিবে। কথা বলে সে সাব্দর উপর হামলা করতেই যাবে, তার আগেই আর্য তার গায়ে বিশেষ পানি ছিটিয়ে দেয়, যার ফলে ওই জিনের শক্তি কমে গেলে আর্য তখন তার মুখ ঢেকে দেয়। ফলে জিন এবার তাদের নিয়ন্ত্রণে চলে আসে। তাকে ইন্তানের রুমেই বেঁধে রাখা হয়। সে তখনও পর্যন্ত চাঙ্গুক সঙ্গকে মেরে ফেলতে চাইছিল। সকলে সেখান থেকে যাওয়ার পরও সে সাব্দকে হুমকি দিতে থাকে। তখন সাব্দ তাকে বলে যে সবকিছু ঠিক হয়ে গেলে সে নিশ্চয়ই ইন্তানকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। ইন্তান যেন চিন্তা না করে। এখন ওই রাতে যে শুধুমাত্র এই দুর্ঘটনা ঘটে এমনটিই নয়, বরং ওই একই রাতে লাসমিনীও মারা যায়। কেননা এই আঘাত সে সহ্য করতে পেরেছিল না, যে ব্যাপারটা আর্য সকলকে জানিয়ে দেয়। এরপর আর্য সকলকে অনুষ্ঠানের প্রস্তুতি নিতে বলে। সেই সাথে তাদের বংশের বা পরিবারের সকলকে এখানে ডেকে আনতে বলে। তার আদেশ মোতাবেক যে যার কাজে চলে যায়। তখন সুগিত এসে আর্যকে জিজ্ঞাসা করে সাব্দর কি হবে। আর্য বলে সে ব্যাপারটা হ্যান্ডেল করে নিবে। এই কথা শুনে সুগিত যেন একটু চিন্তায় পড়ে যায়। এখন সাব্দ দেখতে পায় লাসমিনীর লাশকে তারা কোথাও একটা নিয়ে যাচ্ছে। সে এই ব্যাপারে আর্যকে জিজ্ঞাসা করে। আর্য তাকে লাসমিনীর মৃত্যুর ব্যাপারে বলে। তাকে মূলত নিচে থাকা ওই সিক্রেট রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানকার দরজা এভাবে খুলতে দেখে সাব্দ অবাক হয়ে যায়।
কেননা ওই রাতে ইন্তান বলার পর সাব্দ যখন এটা চেক করেছিল তখন এখানে কোনো দরজা আছে বলে মনেই হচ্ছিল না। এখন ভেতরে এই রিচুয়ালের মতো ঘর দেখে সাব্দ প্রশ্ন করে যে এখানে তার আন্টি অর্থাৎ লাসমিনীকে কেন আনা হয়েছে। উত্তরে আর্য বলে এই জায়গাটি তাদের পরিবারের জন্য একটা বিশেষ জায়গা এবং তার আন্টি লাসমিনী এই পরিবারের একজন বিশেষ সদস্য ছিল। সে ছিল রানম, এই পরিবারের প্রোটেক্টর। সাব্দ তখন কিসের থেকে প্রোটেক্ট করবে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে আর্য বলে তাদের পরিবার অনেক বৃহৎ এবং শক্তিশালী, যে কারণে তাদের শত্রুর অভাব নেই। অনেক শত্রুরা কালো জাদুর মাধ্যমে তাদের ক্ষতি করতে চায়, আর এই আধ্যাত্মিক শক্তির হাত থেকেই বাঁচায় রানম। যেমনটি গতরাতে হয়েছিল। গতরাতে তাদের শত্রুপক্ষ থেকে তাদের বাড়িতে ওই জিনকে পাঠানো হয়েছিল, যা শুনে সাব্দ বলে যে যদি রানম পরিবারকে রক্ষা করে থাকে তাহলে কেন লাসমিনী গতরাতে ইন্তানকে বাঁচাতে পারেনি। উত্তরে আর্য বলে কারণ লাসমিনী অনেক দুর্বল হয়ে গিয়েছে, তাই তো এই মুহূর্তে যদি তাদের পরিবারকে কেউ রক্ষা করতে পারে তাহলে সেটা হলো ইন্তান, অর্থাৎ এই পরিবারের পরবর্তী রানম হতে চলেছিল ইন্তান। সাব্দ তো আগে থেকেই চাঙ্গুক সঙ্গতে পরিণত হয়েছে, যা এই পরিবারের তলোয়ার স্বরূপ, আর রানম হলো এই পরিবারের ঢাল। একথা বলে আর্য তার দিকে একটা ছুরি এগিয়ে দেয় এবং বলে এই পরিবারের প্রোটেকশনের দায়িত্ব হাতে তুলে নিতে। সে দেখতে পায় সেখানে আবার একটা ছাগল নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আজ রাতেও তাকে বলি দিতে হবে। সে আর দেরি না করে ছুরিটা নিয়ে ছাগলের গলা কেটে দেয়। আর্য আবারও ওই রক্ত একটা গ্লাসে পুরে নেয়। সেখানে ছিল ওই শয়তানের এক ভয়ানক মূর্তি, যে মূর্তির উপর সে ওই রক্ত ঢেলে দেয়, আর এরপর সে সাব্দর হাতের কাটা অংশটি স্পর্শ করায় ওই মূর্তিতে। মন্ত্র পড়ে আর্য সেখান থেকে বেরিয়ে যায়। সাথে সাথে সেখানে পড়ে থাকা ওই ছাগলের লাশটি আবারও জীবিত হয়ে ওঠে। ঠিক তখনই আমরা জিনের দুনিয়ার দৃশ্য দেখতে পাই, যেখানে ইন্তান এক বিশাল আক্ষেতের ভেতরে ছিল। জ্ঞান ফেরা মাত্রই সে সাব্দর কণ্ঠ শুনতে পারে, যে কিনা তাকে ডাকছিল এবং হুঁশ ফেরানোর চেষ্টা করছিল। এই দুনিয়াতে থেকে ইন্তান সাব্দর কথার উত্তর দিলেও সাব্দ তার কথা শুনতে পারছিল না। ঠিক তখনই অর্ধ শরীরের ওই জিন ইন্তানের কাছে চলে আসে এবং তার উপর হামলে পড়ে। সাথে সাথে মানুষের দুনিয়াতে জ্ঞান ফিরে আসে ইন্তানের। সে নিজেকে এইভাবে বাধা অবস্থায় দেখে হতবাক হয়ে যায়। সারা শরীরে তখনও পর্যন্ত রক্ত লাগানো ছিল। পাশেই বসেছিল সাব্দ। ইন্তানকে এইভাবে দেখে সাব্দ তখনও বিশ্বাস করতে পারছিল না যে এটা আসলেই ইন্তান কিনা। আর এরপর যখন সে নিশ্চিত হয় তখন সে তার হাতের বাঁধন খুলতে আরম্ভ করে। ইন্তান এখানে তাদের আন্টি লাসমিনীর কথা জিজ্ঞাসা করে। সে মারা গিয়েছে শুনে ইন্তান বুঝতে পারে এই সব কিছুর পেছনে সেই আছে। এরই মাঝে আচমকা হঠাৎই তার ভেতরকার শয়তান জিন জেগে ওঠে এবং গলা চেপে ধরে সাব্দর। অর্থাৎ এটাও হয়তোবা ওই জিনের কোনো চাল ছিল। তবে সে সাব্দকে মারার আগেই সেখানে বকুলনও চলে আসে, অর্থাৎ ওই ভয়ানক দেখতে শয়তান, যাকে দেখা মাত্রই ভয় পেয়ে যায় ওই জিন। সে সাব্দকে ছেড়ে চিৎকার করতে থাকে। তখন বকুলনও সাব্দর দিকে ছুঁড়ে মারে এক হৃৎপিণ্ড। কোনো মানুষের হৃৎপিণ্ড ছিল এটি, যা দেখে সাব্দ হতবাক হয়ে যায়। সেই সাথে চিৎকার করতে করতে ওই জিন ইন্তানের শরীর ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে সুগিত আসে এবং ওই হৃৎপিণ্ড দেখে সে সাব্দকে বলে তার সাথে যেতে। সাব্দ এতে রাজি হয়ে যায়। সুগিত সাব্দকে নিয়ে সরাসরি চলে যায় কারসার বাড়িতে। কারসা তখন ছোট ডেলাকে ঘুম পাড়াচ্ছিল। তখন সুগিত সেখানে আসলে কারসা তার হাতের ওই চিহ্নটি তুলে ফেলতে বলে, অর্থাৎ সে এখন আর আর্যর হয়ে কাজ করবে না। আর এরপর সে সাব্দর সাথে কথা বলতে শুরু করে। তখন সেখানে আমরা ওই পেন্টিংটি দেখতে পাই, যেটা আমরা সিওদিনো মুভিতে দেখেছিলাম। ভয়ানক ওই পেন্টিং। এখানে অনেকটা রহস্য সাব্দর সামনে খুলে যায়। আমরা জানতে পারি সুগিতকে কারসাই মূলত আর্যর কাছে কাজ করতে পাঠিয়েছিল, যাতে করে সে সাব্দ এবং ইন্তানকে রক্ষা করতে পারে। এখানে তাদের পরিবারের এক অদ্ভুত রিচুয়ালের ব্যাপারে আমরা জানতে পারি। কোনো মেয়েকে রানম হতে হলে তাকে এই পরিবারের ছেলের সাথে বিয়ে করতে হবে, অর্থাৎ নিজেরই ভাতিজি ইন্তানকে বিয়ে করতে যাচ্ছিল আর্য, যেটা শুনে সাব্দ হতবাক হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, সে এখানে জানতে পারে লাসমিনী মূলত শুধুমাত্র তার চাচিই নয়, বরং তার আপন ফুফুও। হ্যাঁ, আর্য, লাসমিনী এবং সাব্দর বাবা 3 ভাই বোন। তবে সাব্দর বাবা আর্য এবং লাসমিনীর এই বিয়ে মেনে নিতে পেরেছিল না, যে কারণে সে এই জায়গা ছেড়ে দূরে চলে গিয়েছিল। সে এই সব রিচুয়ালের বিরুদ্ধে ছিল। শত বছর ধরে তাদের পরিবারে এই ট্র্যাডিশন চলে আসছে।
তবে সাবদোর বাবার জন্যই আর্য এতদিন পর্যন্ত সাবদো এবং ইন্তানকে ছুঁয়েও দেখতে পারেনি। এখন যখন তার বাবা মারা গিয়েছে তখনই আর্য এই ব্যাপারে সুযোগ ওঠাতে শুরু করেছে। এমনকি আর্যর আদেশেই সুগিত তাদের বাড়িতে আগুন ধরিয়েছিল যাতে করে তাদের আর কোনো উপায় না থাকে। সে এখানে আরও জানায় সাবদো আজ তার বাড়িতে যে হৃৎপিণ্ডটি পেয়েছিল সেটা মূলত কারসার পরিবারেরই একজন সদস্যের। প্রতি রাতে রিচুয়ালের মাধ্যমে আর্য মূলত একজনকে খুন করার জন্য বকুলনাকে পাঠাচ্ছে, যার শিকার হচ্ছে কারসার পরিবারের সদস্য। সে এখানে ওই লোকটির ছবি দেখায় যার ভয়ঙ্কর আত্মাকে দেখেছিল সাবদো। ওই লোকটিকেও খুন করেছিল আর্য ওই রিচুয়ালের মাধ্যমে। আর যেহেতু সাবদো একজন চাঙ্গুক সঙ্গ ছিল অর্থাৎ বকুলনোর মালিক, তাই প্রত্যেক খুনের পর সেই ব্যক্তির চোখ অথবা হৃৎপিণ্ড নিয়ে বকুলনো তাকে দিচ্ছিল। সবথেকে ভয়ানক ব্যাপার হলো ইন্তান রানুম হলে সারা জীবন বকুলনো তাকে ভোগ করবে, ঠিক যেমনটি লাসমিনির সাথে হয়েছিল। এখানে কারসা সাবদোকে এটাও জানায় যে ইন্তানকে বাঁচাতে হলে তাকে কি করতে হবে। সে একটা বিশেষ রিচুয়ালের কথা বলে যার নাম ছিল জানুর ইরেং। এই রিচুয়াল একজন মানুষ তার পুরো জীবনে মাত্র একবারই পারফর্ম করতে পারবে, আর এই রিচুয়াল পারফর্ম করার জন্য তাদের সাবদোর প্রয়োজন হবে। তবে সাবদোর মনে হচ্ছিল কারসা হয়তোবা তাকে তার পরিবারের বিরুদ্ধে অর্থাৎ আর্যর বিরুদ্ধে উস্কাচ্ছে, তাই সে সেখান থেকে বের হয়ে যেতে গেলে কারসা তাকে বলে সে যেন যে কোনো পরিস্থিতিতে মনে রাখে যে বকুলনো একমাত্র চাঙ্গুক সঙ্গর কথা মানে, অর্থাৎ সাবদোর কথা মানে। এখন সাবদো সেখান থেকে সরাসরি চলে আসে বাড়িতে, যেখানে ফুল দিয়ে টেবিল ডেকোরেশনের কাজ চলছিল। সে যখন নিজের রুমের দিকে যাচ্ছিল ঠিক তখনই পাশের রুম থেকে আওয়াজ ভেসে আসে। সেখানে যেতেই সে দেখতে পায় কয়েকজন মিলে ইন্তানকে বউ সাজাচ্ছে। সাবদো এখানে ইন্তানের হুঁশ ফেরানোর চেষ্টা করছিল। ঠিক তখনই আর্য সেখানে চলে আসে। এখানে সাবদো এবং আর্যর মধ্যে হাতাহাতি হয়। এখানে আমরা আর্যর উদ্দেশ্য জানতে পারি। সে মূলত নতুন চাঙ্গুক সঙ্গ তৈরি করতে চাইছিল, অর্থাৎ তার এবং ইন্তানের সন্তান। কেননা লাসমিনি তাকে সন্তান দিতে পারেনি, তাই তো ওই রাতে ইন্তানের ভেতরে থাকা ওই জিনের দ্বারা লাসমিনি যখন আহত হয়েছিল তখন আর্য নিজ হাতে তাকে শেষ করে দিয়েছিল, যাতে করে সে ইন্তানকে বিয়ে করতে পারে। এটা শুনে সাবদো এবার আর্যর উপর হামলা করে। তবে আর্য তাকে এই বলে মারতে থাকে যে সে যা কিছু করেছে এই পরিবারকে রক্ষা করার জন্য করেছে, তাকেও এই সব কিছু মেনে নিতে হবে। দৃশ্য চলে যায় গায়ত্রীর কাছে। তার সাথে কারসা দেখা করতে এসেছিল। গায়ত্রী ওই 7টা পরিবারের মধ্য থেকে একজন ছিল। সেও বেশ পাওয়ারফুল ছিল। আমরা জানতে পারি জানুর ইরেং নামের এই বিশেষ রিচুয়াল পারফর্ম করার জন্য তাদের 7টা পরিবারের মধ্য থেকে অন্ততপক্ষে 4টা পরিবারের একত্রিত হতে হবে। তা না হলে এই রিচুয়াল উল্টে যাবে এবং তারা ক্ষতিগ্রস্ত হবে। গায়ত্রীও বুঝতে পারছিল যে আর্যকে থামানো প্রয়োজন, তাই সেই রিচুয়ালে যোগ দেয়। একটা বিশেষ পাতার উপর নিজের হাতের রক্ত দিয়ে দেয়। এদিকে আর্যর বাড়িতে এক এক করে তাদের বংশ বা পরিবারের বাকি সদস্যরা আসছিল, কেননা আজ আর্য এবং ইন্তানের বিয়ে ছিল, যে ব্যাপারটা সকলে আনন্দের সাথে সেলিব্রেট করছিল। এদিকে বাড়ির নিচে থাকা ওই বিশেষ ঘরে বেঁধে রাখা হয়েছিল সাবদোকে। জ্ঞান ফেরার পর সে নিজের সামনে ইন্তানকে দেখতে পায়। সে মূর্তির পেছনে থাকা ঠিক ওই স্থানে ছিল যেখানে সে লাসমিনিকে দেখেছিল, অর্থাৎ তার সাথে কি হতে চলেছে তা আমরা ধারণা করতে পারি। এখন সাবদো তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, এমন সময় সেখানে সুগিত চলে আসে। সে তাদের 2 ভাই বোনের এই অবস্থা দেখে সাবদোকে অনুরোধ করতে থাকে কারসার সাথে যোগ দিতে। 3 পরিবার একত্রিত হয়েছে, এবার পালা ছিল সাবদোর। তাকে ছাড়া এই রিচুয়াল ইনকমপ্লিট, কেননা সে চাঙ্গুক সঙ্গ। আর্য এবং তার অনুসারীদের আটকাতে হলে সাবদোর রক্তের প্রয়োজন এই পাতার উপর, আর এর মাধ্যমেই সে একমাত্র আর্যর সাথে তার বোনের বিয়ে আটকাতে পারবে। সাবদো এবার তার কথায় রাজি হয়ে যায়। সে সেখানেই নিজের মাথায় আঘাত করে করে মাথা ফাটিয়ে ফেলে এবং সেই রক্ত দিয়ে দেয় ওই পাতার উপর। সাথে সাথে পাতাটি কালো হয়ে যেন ভস্ম হয়ে যায়, আর এর প্রভাব দেখা দিতে শুরু করে আর্যর অতিথি অর্থাৎ তার অনুসারীদের উপর। প্রথমেই একজন মাটিতে লুটিয়ে পড়ে। তার পুরো শরীর কালো হয়ে গিয়েছিল এবং মুখ থেকে রক্ত পড়ছিল। একে একে সকলের একই অবস্থা হতে থাকে। সকলে নিজেই নিজেকে আঘাত করছিল, কেউ যেন নিজের হুঁশেই ছিল না, যা দেখে আর্য হতবাক হয়ে যায়। সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। সেখানে থাকা পাতাগুলো শুকিয়ে যেতে শুরু করে। আর্য অসুস্থ হতে থাকে এবং বুঝতে পারে তাদের উপর জানুর ইরেং করা হয়েছে। এরই মাঝে হুঁশ ফিরে আসে ইন্তানের। জ্ঞান ফেরা মাত্রই সে সাবদোকে ডাকতে থাকে।
তখনই সুগিত সাবদোকে না মুক্ত করে চলে যায় ইন্তানের কাছে। সে তাকে মুক্ত করার চেষ্টা করছিল। এমন সময় সেখানে চলে আসে বোকোলোনো, কেননা ইন্তেনকে তো বোকোলোনোর কাছে সমর্পণ করা হয়েছিল, যে কারণে এবার ভয় পেয়ে যায় সুগিত। ফলে সে এবার আর সাবদো বা ইন্তানকে সাহায্য করার জন্য সেখানে এক মুহূর্তও থাকে না, বরং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ভয়ে অসহায়ের মতো চিৎকার করতে থাকে ইন্তান। সাবদো আপ্রাণ চেষ্টা করতে থাকে নিজেকে মুক্ত করার। এদিকে বোকোলোনো ভয়ানকভাবে এগিয়ে আসছিল ইন্তানের দিকে। সে ইন্তানের সাথে খারাপ কিছু করতেই যাবে তার আগেই কোনো মতে সাবদো নিজেকে মুক্ত করে ফেলে এবং বোকোলোনোর দিকে চিৎকার করে তাকে ছেড়ে দিতে বলে। সাথে সাথে বোকোলোনো তার কথা শোনে এবং ইন্তানকে ছেড়ে সেখান থেকে চলে যায়। সাবদো এখানে নিজের শক্তির ব্যাপারে ধারণা পায়, কেননা সে ছিল চাঙ্গুক সঙ্গ। এখন সে ইন্তানকে নিয়ে ওই ঘর থেকে বের হতেই দেখতে পায় বাইরে এক ভয়ানক পরিবেশ। তাদের বংশ বা পরিবারের সকলে নিজেই নিজেকে আঘাত করে শেষ করে দিচ্ছিল। এই পরিস্থিতি দেখে সাবদো এবং ইন্তান দুজনেই ঘাবড়ে গিয়েছিল। তবে এই ব্যাপারে খুব একটা না ভেবে ইন্তানকে নিয়ে সাবদো সেখান থেকে পালাতে আরম্ভ করে। তবে সেখানে থাকা একজন লোক মেন দরজাটি আটকে দেয়, যে কারণে তারা মেন দরজা দিয়ে বের হতে পারে না। তখন একজন উপর থেকে তাদের সামনে এসে পড়ে। সেই সাথে সিঁড়ির উপরে ছিল আর্য। তার অবস্থাও ভালো ছিল না। সে এখানে সাবদোর উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে এই রিচুয়ালে অংশগ্রহণ করার জন্য। তার মধ্যে এই রিচুয়ালের জন্য সে নিজেকে সারা জীবনে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। কথা বলা মাত্রই তার হাত নিজের কন্ট্রোলে থাকে না। ছুরি দিয়ে সে নিজেই নিজের মাথা নিজের ধর থেকে আলাদা করে ফেলে, যা দেখে সাবদো এবং ইন্তান প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা তখনই সেখান থেকে পালাতে থাকে। তবে প্রাণবিহীন আর্যর শরীর তখনও তাদের পিছু করছিল। তবে মিউজিক শোনা মাত্রই ওই বডি এক স্থানে থেমে যায়। সাবদো কোনো মতে ইন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। তবে বাইরে বের হওয়া মাত্রই ইন্তানের শরীর খারাপ হতে শুরু করে। তার শরীরও কালো হতে শুরু করেছিল। সে রক্তবমি করছিল, অর্থাৎ তার অবস্থাও পরিবারের বাকি সদস্যদের মতোই হয়েছিল, যা দেখে সাবদো একেবারেই অসহায় হয়ে পড়ে। সে কিছুতেই নিজের একমাত্র বোনকে হারাতে চাইছিল না। ইন্তানও এখানে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে সে মরতে চায় না। সাবদো কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে কারসা এবং সুগিত তার সামনে আসে এবং তাকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য, তার নিজেরই এত ক্ষমতাবান পরিবারকে শেষ করে দিতে। ফলে সাবদোর আর বুঝতে বাকি থাকে না এই সব কিছু কারসার একটা চাল ছিল। সে চাইছিল 7টা পরিবারের মধ্য থেকে সব থেকে ক্ষমতার অধিকারী সে নিজে হতে, যে কারণে সে তার চরম শত্রু আর্যর পুরো বংশকেই নির্বংশ করতে চাইছিল। আর এর জন্যই সে এই রিচুয়াল করেছিল। জানুর ইরেংয়ের মাধ্যমে যে পরিবারের উপর অভিশাপ দেওয়া হয় সেই পরিবার পুরোপুরিভাবে নির্বংশ হয়ে যায়। প্রত্যেক সদস্য মারা যায়, শুধুমাত্র চাঙ্গুক সঙ্গবাদে, অর্থাৎ সাবদোবাদে সকলে মারা যাবে, ইন্তানো। ঠিক তখনই কারসার পেছন থেকে বেরিয়ে আসে অর্ধশরীরের ওই জিন, যে ইন্তানের উপর ভর করেছিল। এই জিন মূলত কারসার ছিল, আর সেই মূলত ইন্তানের পেছনে এই জিনকে পাঠিয়েছিল। এই জিনের নাম ছিল সেঙ্গারতুরি। আর এই জিনই পরবর্তীতে সাবদোর কথা মতো কারসার নাতনি অর্থাৎ ডেলাকে প্রসেস করতে চলেছে, যেটা আমরা সিওদিনোতে দেখেছিলাম। হয়তোবা এই সকল ঘটনার প্রতিশোধ নিতেই সাবদো এমনটি করতে চলেছিল। আপাতত সে তো ছিল সব থেকে বেশি অসহায়, কেননা সে পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসত অর্থাৎ তার ছোট বোন, তার সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছিল। ইন্তান এখানে সত্যিই মারা যায়, যা দেখে সাবদো একদমই ভেঙে পড়েছিল। অন্যদিকে কারসা এই ব্যাপারটা নিয়ে মজা নিচ্ছিল, যা দেখে সাবদো এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে তখনই কারসার দিকে ছুটে গেলে সুগিত তাকে আটকায়। তখন কারসা তার কাছে থাকা একটা ছুরি বের করে সাবদোর পেটে ঢুকিয়ে দেয়, কেননা সে এই পরিবারের একজনকেও জীবিত রাখতে চাইছিল না। সে জানতো সাবদো যদি বেঁচে থাকে তাহলে পরবর্তীতে তার পরিবারের উপর সে আঘাত আনতে চলেছে। এখন সাবদো ছটফট করতে করতে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে, যা দেখে খুশি হয়ে কারসা সুগিতকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে সাবদো সেদিন মারা যায় না। তার জ্ঞান ফিরতেই সে নিজেকে একটা বাড়ির ভেতরে দেখতে পায়, আর এই বাড়িটি ছিল গায়ত্রীর। সে এখানে সাবদোকে বলে যে সে কারসার সাথে ওই রিচুয়ালে অংশগ্রহণ করেছিল ঠিকই, তবে সে জানতো না কারসা সাবদোকে ধোঁকা দিচ্ছে, আর গায়ত্রী কখনোই সাবদোকে ধোঁকা দিতে চায়নি। তখনই সেখানে এরনা চলে আসে।
তাকেও গায়ত্রী নিয়ে এসেছিল সাব্দর কাছে। ইন্তানের মৃত্যুর ঘটনা জানার পর এন্নাও এখানে ভেঙে পড়েছিল। সাব্দ এবং সে কাঁদছিল। তখনই গায়ত্রী বলে সাব্দ খুব শীঘ্রই তার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে চলেছে। গায়ত্রী নিজেই তাকে সিওদিনো শেখাবে। আমরা বুঝতে পারি এভাবেই শুরু হয়েছিল সিওদিনো মুভির গল্প। এখন 3 বছর কেটে যায় এবং 2000 সালের দৃশ্য আমরা দেখতে পাই। এক ঝোড়ো রাতে আমরা কার্সার বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে ঘুমের মাঝেই ডেলার মুখে এসে পড়ে আগ গাছের পাতা। ডেলা এখানে চমকে ওঠে যখন সে দেখতে পায় তার ঘরের দরজা আপনা আপনি খুলে গিয়েছে। সে তার দাদিকে ডাকতে থাকে এবং রুম থেকে বেরিয়ে আসে, তবে কোথাও কেউ ছিল না, যা দেখে ভয়ে ডেলা এবার নিজের ঘরে যেতে যায়। ঠিক তখনই আচমকা তার উপর হামলা করে সেঙ্গারতুরি, অর্থাৎ তাদেরই পরিবারের ওই ভয়ানক জিন, যেটা ইন্তানের পেছনে লাগিয়ে দিয়েছিল কার্সা। এখন তাকে নিজের বশে এনে সাব্দ সিওদিনো কালো জাদুতে ব্যবহার করতে চলেছিল, যার ফলে ডেলা পুরোপুরিভাবে ওই জিনের বশে চলে আসে। আর এরপর শুরু হয়ে যায় 1000 দিনের ওই গল্প। একে একে কার্সার পুরো পরিবার শেষ হয়ে যায় এবং ডেলার ভেতরে থাকা এই জিনকে শান্ত করার জন্য তাকে প্রতিদিন গোসল করাতে হয়, যার জন্য ডেকে আনা হয় ওই 3 জন মেয়েকে, যাদের মধ্যে থেকে একজন ছিল এরনা, যে তাদের সাথে গিয়েছিল সাব্দকে সাহায্য করার জন্য। আর এরপর কি ঘটে তা আমরা সিওদিনো গল্পে অলরেডি দেখেছি। যারা এখনো পর্যন্ত ওই মুভির এক্সপ্লেনেশন দেখেননি তাদের জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিব। গল্পটি সত্যিই অনেক বেশি ইন্টারেস্টিং, তাই কেউ না দেখে থাকলে অবশ্যই দেখবেন। আজকের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সেই সাথে আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।